আজকে আমরা দ্বিতীয় অধ্যায়ের একটি প্রশ্ন পড়ব, চাহিদা রেখা কেন ডান দিকে নিম্নগামী হয়। আগে আমরা বুঝি যে চাহিদা রেখা জিনিসটা কি। আমরা ক্রেতারা একটা দামে একটা পণ্যের কি করতে চাই, নির্দিষ্ট কিছু একক ক্রয় করতে চাই। যেমন দামকে প্রকাশ করা হয় পি দ্বারা, ক্রয় বা চাহিদাকে প্রকাশ করা হয় কিউডি দ্বারা। ধরলাম একটা দ্রব্যের দাম 10 টাকা, তখন তার চাহিদার পরিমাণ 50। দাম বেড়ে যখন 12 টাকা হলো, এইটার ক্রয়ের পরিমাণ 50 থেকে কমে ধরে নিলাম 20 একক হয়ে গেল। তাহলে এই যে 10 টাকা দামে পণ্যের 50টি একক ক্রয় করতে চাই, আবার 12 টাকা দামে ওই একই পণ্যের 20টি একক ক্রয় করতে চাই। তাহলে এই যে নির্দিষ্ট দামে একটা পণ্যের কতটুকু ক্রয় করতে চাই তাই কি আমাদের চাহিদা, আর নির্দিষ্ট দামে একটা পণ্যের কতটুকু ক্রয় করতে চাই এইটা যেই রেখায় উপস্থাপন করা হয় তাই চাহিদা রেখা। যেমন 10 টাকা দামে আমি 50টি পণ্য ক্রয় করতে চাই, তার মানে 10 টাকা দামে চাহিদা কত? 50। দাম যখন বৃদ্ধি পেয়ে 12 টাকা হয় তখন আমার চাহিদা হয় 20 একক। তার মানে আরও একটা দামে কি করলাম, একটা পণ্যের কম একক ক্রয় করতে চাইলাম। তাহলে এই যে নির্দিষ্ট দামে একটা পণ্যের কতটুকু ক্রয় করতে চাই তাই হচ্ছে চাহিদা, আর এই নির্দিষ্ট দামে কতটুকু ক্রয় করতে চাই এইটা যেই রেখায় উপস্থাপন করা হয় তাই কি চাহিদা রেখা। তো আমরা যদি এখানে পি লিখি আর এইখানে যদি আমরা কিউ ডি লিখি, তাহলে পি এর মান হচ্ছে 10 এবং 12, কিউডির মান হচ্ছে 20 এবং 50। 20, 50। 10 টাকা দামে কয়টি একক ক্রয় করতে চাই? 50টি। তাহলে নির্দিষ্ট দামে যা ক্রয় করতে চাই, যেমন 50টি ক্রয় করতে চাই, তাহলে এই 50ই কি চাহিদা। তাহলে 10-এর সাথে 50, 12-র সাথে কত? 20, যে 12, 20। এই দুইটা বিন্দু যোগ করলে আমরা নিম্নগামী যে রেখা পেলাম এটাই কি আমাদের চাহিদা রেখা। তো এই যে নির্দিষ্ট দামে কতটুকু ক্রয় করতে চাই? 50টি, এইটাই হচ্ছে আমার চাহিদা। নির্দিষ্ট দাম 12 টাকায় কতটি ক্রয় করতে চাই? 20টা, এইটাই কি আমার চাহিদা। তো এই যে নির্দিষ্ট দামে 50টি ক্রয় করতে চাই, এই যে নির্দিষ্ট দামে 50টি ক্রয় করতে চাই, আরেকটা নির্দিষ্ট দাম 12 টাকায় 20টি ক্রয় করতে চাই, যোগ করলে কি পাই? রেখা পাই। তো এই যে নির্দিষ্ট দামে আমি কতটুকু ক্রয় করতে চাই এইটা যে রেখায় প্রকাশ করা হয় তাই কি চাহিদা রেখা। এখন এই চাহিদা রেখাটার আকৃতি দেখতে কিরকম হইল? ডান দিকে নিম্নগামী, এই যে ডান দিকে নিম্নগামী। তো আমাদের পরীক্ষায় যখন প্রশ্ন করে যে চাহিদা রেখা কেন ডান দিকে নিম্নগামী হয়, তখন আমরা কি করি? অনেকেই ভালোভাবে লিখতে পারি না। তো প্রথম যে কারণে নিম্নগামী হয় সেটা হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। তাহলে প্রথম কেন চাহিদা রেখা ডান দিকে নিম্নগামী হয়, প্রথম কারণ হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। আমরা যদি কোনো দ্রব্যের ভোগ বাড়াই আর এর ফলে যদি ভোক্তা মনে করে যে না, দ্রব্য থেকে প্রাপ্ত তৃপ্তি বা উপযোগ কম পেয়েছে, সেটাকে বলা হয় ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ। ধরি তুমি একটা আম ভোগ করলা, তোমার বাবা 1 কেজি আম নিয়ে আসলো, তুমি প্রথমে একটা আম ভোগ করলা। প্রথম আমটি ভোগ করার পরে তোমার মনে হয়েছে যে তুমি অনেক বেশি তৃপ্তি পেয়েছো বা উপযোগ পেয়েছো। যখন তুমি দ্বিতীয় আমটা ভোগ করলা তখন দেখলা যে না, এই দ্বিতীয় আম ভোগে তোমার তৃপ্তি কি হয়েছে? পূর্বের তুলনায় কম হয়েছে। এই যে দ্রব্যের ভোগ বাড়ানো হলে প্রাপ্ত উপযোগ কমে যাওয়া,
এটা কি বলা হয়? ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। আর এই বিধির কারণে চাহিদা রেখা কি হয়? নিম্নগামী হয়। কিভাবে? দেখো, দেখো আমি কি লিখেছি? ক্রমহ্রাসম যে একজন ভোক্তা সীমিত আয় দ্বারা, তো ভোক্তাদের কি থাকে? আয় সীমিত থাকে। তৃপ্তি সর্বোচ্চকরণের জন্য আমি একজন ভোক্তা, আমি আমার সীমিত আয় দিয়ে কি চাইব? তৃপ্তি সর্বোচ্চ করতে চাইব। তো এই তৃপ্তি সর্বোচ্চ করতে হইলে আমাকে কি করতে হবে? ভোগ করতে হবে। এখন কতটুকু ভোগ করব? ততটুকু ভোগ করতে চাইব যখন কি হবে? MU ইকুয়াল P হয়। বিষয়টা যদি আমি একটু বলি, আমি ধরে নিলাম আমাদের দ্রব্যটির দাম হচ্ছে 6 টাকা। আমার দ্রব্যের দাম কত করে? 6 টাকা করে। তো প্রথম পণ্যের জন্য আমি যখন 6 টাকা দিই, তখন দ্রব্য থেকে তৃপ্তি কতটুকু পাই? 10 টাকার মতো পাই। যখন দ্বিতীয় দ্রব্যর জন্য দাম দিই, তখনও 6 টাকা দাম দিই, কিন্তু ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ অনুযায়ী কি হয়? মনে হয় যে উপযোগ কত টাকা পেয়েছি? 60 টাকার পেয়েছি। তাহলে দাম দিয়েছি 6 টাকার, উপযোগ পেয়েছি 60 টাকার। তাহলে এই অবস্থায় কি আমি দামের থেকে উপযোগ বেশি পাইছি, এই কারণে আমি কি করব? দ্রব্যের ভোগ বাড়াবো। বাড়ায় কত করলাম? তৃতীয় একক করলাম। এই যে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। এখন এইখানে যা দাম তাই কি প্রান্তিক উপযোগ। এই জায়গায় খরচ করা হয়েছে 6 টাকা, আর উপযোগ পাওয়া গেছে 5 টাকার। তার মানে যা দাম দিছি উপযোগ কি তার থেকে কম পাইছি। এই কারণে এই জায়গাটা কি না? গ্রহণীয় না। আবার এই জায়গায় দাম দিছি 6 টাকা, কিন্তু উপযোগ পাইছি 4 টাকার, মানে যা দাম দিছি উপযোগ পাইছি কম, তাহলে এটাও কি বাদ। তাহলে কত নাম্বার এককে দেখো, এই যে প্রথম দ্রব্য, দ্বিতীয় দ্রব্য, তৃতীয় দ্রব্য। তাহলে তৃতীয় দ্রব্য ভোগের ক্ষেত্রে কি হয়েছে? MU এবং P এর মান সমান হয়েছে। তার মানে ভোক্তা কয়টা দ্রব্য ভোগ করবে? 3টা দ্রব্যই কি করবে? ভোগ করবে। তো এই 3টা পর্যন্ত দ্রব্য ভোগ করবে। তো এইটাই লিখছি যে একজন ভোক্তা সীমিত আয় দ্বারা তৃপ্তি সর্বোচ্চকরণের জন্য ততটুকু ভোগ করতে চাইবে যখন কি হবে? MU ইকুয়াল P হয়। এরপরে লিখি যে দ্রব্যের ভোগ বাড়লে যেহেতু প্রান্তিক উপযোগ হ্রাস পায়, সেহেতু ওই এককের জন্য দাম কম দিতে চাইবে। তাহলে দেখো কি লিখেছি? দ্রব্যের ভোগ বাড়লে যেহেতু প্রান্তিক উপযোগ হ্রাস পায়, সেহেতু ওই এককের জন্য দাম কম দিতে চাইবে। তুমি দ্রব্যের ভোগ বাড়ালা, প্রথম দ্রব্য থেকে তুমি
অনেক বেশি তৃপ্তি পেয়েছো, এই জন্য তুমি কি চাইবা? তৃপ্তি সর্বোচ্চ করতে চাইবা। এই লক্ষ্যে তুমি কি করলা? দ্রব্যের ভোগ বাড়াইলা। যদি এমন হয় যে তোমার কাছে মনে হচ্ছে যে তুমি প্রথম দ্রব্যে যা উপযোগ পেয়েছো, দ্বিতীয় দ্রব্যই ভোগ করতে গিয়ে তোমার প্রাপ্ত উপযোগ আগের মতো নাই, আগের থেকে কম, তাহলে এইটাই কি? ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। তো এখন যেহেতু দ্রব্যের ভোগ বাড়ানোর ফলে তোমার উপযোগ কমে গেছে, প্রাপ্ত উপযোগ কমে গেছে, এখন প্রাপ্ত উপযোগ কমে যাওয়ার কারণে তুমি কি ওই পণ্যটার জন্য, ওই পণ্যের দ্বিতীয় এককের জন্য কি দাম বেশি দিবা নাকি দাম কম দিবা? যেহেতু তোমার প্রান্তিক উপযোগ কমে গেছে, এই জন্য তুমি চেষ্টা করবা কি করার? দাম কম দেওয়ার। তো এইটাই লিখছি যে দ্রব্যের ভোগ বাড়লে যেহেতু প্রান্তিক উপযোগ হ্রাস পায়, সেহেতু ওই এককের জন্য দাম কম দিতে চাইবে। আর দাম কম দিতে চাওয়ার মানে কি? আর কম দিতে চাওয়ার মানে হলো অধিক ক্রয় করতে চাওয়া। যেহেতু আমি প্রান্তিক উপযোগটা কম পাই, তাহলে আমি দাম কি দিব? কম দিব। আর দাম কম দিতে চাওয়ার মানে কি? এর মানে হলো অধিক ক্রয় করতে চাওয়া। আর এই কম দাম দিয়ে অধিক ক্রয় করতে চাওয়ার ইচ্ছা হতেই চাহিদা রেখা নিম্নগামী হয়। কি লিখেছি? দাম কম দিতে চাওয়ার মানে হলো অধিক ক্রয় করতে চাওয়া। তুমি যদি দাম কম দাও, তার মানে কি? তুমি যদি পণ্যের দাম কম দিতে পারো, তার মানে কি? তুমি ওই পণ্যটা ক্রয় করবা। এইটাই লিখেছি, অধিক ক্রয় করতে চাওয়া। আর এই কম দাম দিয়ে অধিক ক্রয় করতে চাওয়ার ইচ্ছা হতেই চাহিদা রেখা কি হয়? নিম্নগামী হয়। ভালোভাবে খেয়াল করো, কম দাম দিয়ে অধিক ক্রয় করতে চাওয়ার ইচ্ছা হতেই কি হয়? চাহিদা রেখা নিম্নগামী হয়। আমি ওই যে প্রথমে একটা ছক এঁকেছিলাম, মনে আছে কিনা? যে এইখানে আমি লিখেছিলাম 10, এখানে লিখেছিলাম 12, এখানে আমি লিখেছিলাম 50, এখানে লিখেছিলাম 20। তা এখন যদি আমি চিত্র আঁকি, তাহলে দাম হবে 10, 12, এখানে আসবে 20 আর 50। তাহলে 10 টাকা দামে, তাহলে খেয়াল করি 12 টাকা দামে কতটি ক্রয় করতে চায়? 20টি। 12 টাকা দামে কতটি ক্রয় করতে চায়? 20টি ক্রয় করতে চায়। এখন যদি দ্রব্যের ভোগ বাড়ায়, তাহলে কি হয়ে যাবে? 20টির পরে যদি দ্রব্যের ভোগ বাড়ায়, তাহলে কি হয়ে যাবে? উপযোগ কমে যাবে। উপযোগ কমলে কোনো যুক্তিশীল ভোক্তা বেশি দাম দিতে চাইবে না। তাহলে কি করবে? কম দাম দিবে। এই যে কম দাম দিবে, 12 টাকা থেকে কম দাম দিল। আর দাম কম মানে কি? ক্রেতাকে ক্রয় করতে আগ্রহী করে। তখন সে কি করলো? এই যে বেশি ক্রয় করলো, 20টা থেকে বেশি ক্রয় করলো। তাহলে এই যে চাহিদা রেখাটা কি হলো? ডান দিকে নিম্নগামী হলো। তো এই নিম্নগামিতা হওয়ার পিছনে প্রথম কারণটা কি? ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। তাহলে আমরা বলতে পারি যে একজন সচেতন ভোক্তা একটা পণ্যের ততটুকুই ভোগ করতে চাইবে যতটুকু ভোগ করলে তার এমইউ এবং পি কি হবে? সমান হবে। এখন যদি দ্রব্যের ভোগ বাড়ায় আর ভোক্তা যদি মনে করে তার উপযোগ কমে গেছে,
তাহলে ওই অতিরিক্ত পণ্যের জন্য ক্রেতা কি বেশি দাম দিতে চাইবে না কম দাম দিতে চাইবে? অবশ্যই কি কম দাম দিতে চাইবে। আর এই কম দাম দিতে চাওয়ার ইচ্ছা থেকেই কি করে সে বেশি ক্রয় করে, যে কম দাম বেশি ক্রয়। তাহলে চাহিদা রেখা কি হইল? নিম্নগামী। তাহলে কেন দামটা কম দিতে চাইলো? কারণ তার উপযোগ কি পাইছে? হ্রাস পাইছে। এই জন্য আমরা বলতে পারি ডান দিকে নিম্নগামী হওয়ার প্রথম কারণটাই কি? ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। এবার আমি লিখি 2 নাম্বার হচ্ছে আয় প্রভাব। আয় প্রভাব, আয় প্রভাব জিনিসটা কি? যে একটা পণ্যের যদি দাম কমে তাহলে কি হয়? ক্রেতার হাতে কিছু অর্থ বেঁচে যায়। ধরো একটা পণ্যের দাম 12 টাকা, ওইটার দাম হয়ে গেছে 10 টাকা, তার মানে ক্রেতার হাতে কি 2 টাকা বেঁচে গেল। এই যে কিছু টাকা বেঁচে যাওয়া, ভোক্তার হাতে কিছু উদ্বৃত্ত থাকা, এটারই বলা হয় আয় প্রভাব। তো যখন একটি পণ্যের দাম কমে তখন হচ্ছে গিয়ে ভোক্তার হাতে কিছু অর্থ বেঁচে যায়, আর বেঁচে যাওয়া অর্থ দিয়ে সে কী করে? অতিরিক্ত কিছু পণ্য ক্রয় করতে পারে। এই কারণে চাহিদা রেখা কি হয়? ডান দিকে নিম্নগামী হয়। উদাহরণ হিসেবে যদি আমি বলি যে একটি পণ্যের দাম 60 টাকা যখন ছিল তখন সেটির চাহিদা ছিল 7 একক। যখন এটির দাম কমে 45 টাকা হলো তখন এটার চাহিদা বেড়ে হলো 12 একক। তাহলে দেখো 60 টাকা থেকে দাম কমে যখন 45 টাকা হলো, তার মানে কি ক্রেতার হাতে 15 টাকা বেঁচে গেল। এই 15 টাকা বেঁচে যাওয়াকে বলবো আমি আয় প্রভাব। এই যে 15 টাকা বেঁচে গেল এটারে বলবো আমি আয় প্রভাব। এখন এই বাড়তি 15 টাকা দিয়ে কি করবে? আরও বেশি ক্রয় করতে পারবে। এই যে আরও বেশি ক্রয় করবে। তো যদি চাহিদা রেখা আঁকি এখন 45, 60, 7, 12, তাহলে 60 এবং 7, এই যে 60, 7, হ্যাঁ, এরপরে কি হয়ে গেছে? দাম কমে গেছে। 60 টাকা থেকে দাম কমে 45 হয়েছে। দাম কমে যাওয়ার মানে কি? দাম কমে যাওয়ার মানে হচ্ছে তার হাতে কিছু টাকা বেঁচে যাওয়া। টাকা বাঁচলে কি হবে? ওই বেঁচে যাওয়া টাকা থেকে বেশি ক্রয় করবে। তাহলে এই যে টাকা থেকে বেশি ক্রয় করবে। বিন্দু দুইটা যোগ করি, চাহিদা রেখা কি? নিম্নগামী। তাহলে এক্ষেত্রে চাহিদা বাড়ার কারণটা কি? এই যে চাহিদা বেড়ে গেল, এই যে চাহিদা 7 থেকে 12 হলো, এই বাড়ার কারণটা কি? কারণ দাম কমার কারণে তার কাছে কি কিছু অর্থ বেঁচে গেছে, অর্থাৎ আয় প্রভাব হয়েছে। আর এই আয় প্রভাবের কারণে কি হয়েছে? পূর্বের থেকে অধিক পরিমাণে ক্রয় করছে। তাহলে তোমরা যখন আয় প্রভাব লিখবে তখন কি করবে? তখন তোমরা শুধু এই কথাটি লিখবে যে যদি কোনো পণ্যের দাম কমে তাহলে ক্রেতার হাতে কিছু অর্থ বেঁচে যায়, এবং ওই বেঁচে যাওয়া অর্থ থেকে ক্রেতা কি করে? পূর্বের থেকে বেশি পরিমাণে ক্রয় করতে পারে। এই যে পূর্বের থেকে বেশি পরিমাণে ক্রয় করতে পারলো, এর কারণ হচ্ছে তার কাছে কি ছিল? প্রকৃত আয় কিছুটা বৃদ্ধি পেয়েছিল। এই প্রকৃত আয় কিছুটা বাড়ার কারণে কি হয়েছে? দাম কমার কারণে সে অধিক পরিমাণে কি করেছে? ক্রয় করেছে। আবার একই কথা বিপরীতভাবে বলা যায় যে কোনো একটি পণ্যের দাম বাড়লো, দাম বাড়া মানে কি? ক্রেতাকে অতিরিক্ত খরচ করতে হবে। আর যখন ক্রেতা অতিরিক্ত খরচ করতে যাবে তখন ক্রেতা কি করবে না? কিনতে চাইবে না। এই যে 45 টাকা থেকে ধরলাম পণ্যর দাম বেড়ে কত হলো? 60 টাকা হলো। এর মানে কি? ভোক্তার প্রকৃত আয় হ্রাস পেল, বা ভোক্তার কাছ থেকে কি হয়ে গেল? অতিরিক্ত টাকা চলে গেল। তো টাকা যখন অতিরিক্ত চলে যায় তখন তো আর তার কেনার সামর্থ্য থাকে না, তখন সে কি করে? বাধ্য হয়ে পূর্বের থেকে কি করে? কম ক্রয় করে। এই কারণে এই যে দামটা বেড়ে গেল, দাম বাড়ার কারণে কি হইল? তার কাছে কিছু অর্থ বেঁচে গেল। সরি, আমি ভুল বলেছি। এই যে দামটা বেড়ে গেল, দাম বাড়ার কারণে কি হইল? তার কাছ থেকে কিছু অর্থ চলে গেল, বা তার বাজেটটা বা তার আয় কমে গেল। আর মানুষের বাজেট কমলে কি হয়? মানুষ কম ক্রয় করে। তো এই জায়গায় কি হলো? এই যে দাম বাড়ার কারণে তার আয়টা কমে গেল, আর আয় কমলে কি হয়? কম পরিমাণে ক্রয় করে। অর্থাৎ আয় প্রভাবের কারণে কি হয়? চাহিদা রেখা নিম্নগামী হয়। তিন নম্বর কারণটা হচ্ছে পরিবর্তক প্রভাব। এই পরিবর্তক প্রভাব জিনিসটা কি? সেটা হচ্ছে
বিবেচ্য দ্রব্যের দাম স্থির থেকে বিকল্প দ্রব্যের দাম কমলে বিবেচ্য দ্রব্যের চাহিদা হ্রাস পায়। এক্ষেত্রে বিকল্প দ্রব্যের চাহিদা রেখা নিম্নগামী হয়, কারণ ক্রেতা তখন বিকল্প পণ্যের দাম কমায় বিকল্প পণ্য অধিক ক্রয় করে। তাহলে দেখো পরিবর্তক প্রভাবে কি লিখেছি, বিবেচ্য দ্রব্যের দাম স্থির থেকে বিকল্প দ্রব্যের দাম কমলে। তাহলে আমরা ধরে নিই আমাদের বিবেচ্য দ্রব্যটা হচ্ছে মাছ, আর বিবেচ্য দ্রব্যের বিকল্প দ্রব্যটা হচ্ছে মাংস। তো বলছে বিবেচ্য দ্রব্যের দাম স্থির থেকে, তো একটা দাম ধরি, মাছের দাম ধরি 100 টাকা, মাংসের দামও ধরি 100 টাকা। ওই অবস্থায় মাছের চাহিদা ধরি 2 কেজি, মাংসের চাহিদাও ধরি 2 কেজি। এখন মাছের দাম যদি 100 টাকাই থাকে, মাছের দাম যা আছে তাই থাকলো, মাংসের দাম কি হলো, ধরলাম 100 টাকা থেকে কমে 60 টাকা হয়ে গেল, বা ধরলাম 100 টাকা থেকে কমে কি হয়ে গেল, 50 টাকা হয়ে গেল। তাহলে এক্ষেত্রে কি হবে, মাছের দাম কমলো না কিন্তু মাংসের দামটা কমে গেল, তার মানে কি মাংস ক্রেতাকে এখন অধিক আকর্ষণ করতেছে। আর তাছাড়া যদি আমি একটু তুলনা করে দেখি যে মাংসের দাম কমে গেছে 50 টাকা, কিন্তু এটা আগের মতোই রয়ে গেছে 100 টাকা, তার মানে তুলনামূলক বিচারে যদিও মাংসের দামে কোনো চেঞ্জ হয় নাই, এই যে পরিবর্তিত দাম 50 অনুযায়ী কি মাছের দাম 100 টাকা, ওইটা বেশি, তো 100 টাকা বেশি, এই যে 50 টাকা কম 100 টাকা কি বেশি, তাহলে যেটার দাম বেশি ওইটার চাহিদা কি হয়ে যাবে, কমে যাবে। আর যেটার দাম কম, এই যে দাম কমে গেল, ওইটার চাহিদা কি হয়ে যাবে, বেড়ে যাবে। তো ধরি এটা বেড়ে 3 হলো। তো এই জিনিসটাই লিখছি যে এক্ষেত্রে বিকল্প দ্রব্যের চাহিদা রেখা নিম্নগামী হয়, কারণ ক্রেতা তখন বিকল্প পণ্যের দাম কমায় বিকল্প পণ্য অধিক ক্রয় করে। এই যে মাংসের দাম কমায়, মাংসটা কি করে, অতিরিক্ত ক্রয় করে। তাহলে আমরা যদি মাংসের দামের সাথে মাংসের চাহিদা রেখা আঁকি, তাহলে চাহিদা রেখাটা কি দেখব, নিম্নগামী দেখব। আর পরিবর্তক প্রভাব কথাটার মানে হচ্ছে যেই পণ্যের দাম কমে ওই পণ্যই কি করা, অধিক ক্রয় করা। তো মাছ এবং মাংসের মধ্যে মাংসের দাম কমছে, তাহলে বেশি ক্রয় করবে কোনটা, মাংস, যে মাংস অধিক ক্রয় করা। তাহলে মাংস অধিক ক্রয় করলে কি হবে, মাংসের চাহিদা রেখা নিম্নগামী হবে। তাহলে মাংসের দাম হচ্ছে 50, 100, মাংসের চাহিদা হচ্ছে 2, 3। তো 100 টাকা দামে মাংসের দাম যখন 100, তখন চাহিদা 2, যখন 50 তখন 3। এই বিন্দু দুইটা আমরা যুক্ত করি, এটা হচ্ছে মাংসের দাম, আর এটা হচ্ছে আমার মাংসের চাহিদা।
তাহলে এই যে পরিবর্তক প্রভাবের কারণে যেই দ্রব্যের দাম কমেছে ওই দ্রব্যই কী করলো, অধিক পরিমাণে ক্রয় করলো। তাহলে এই যে চাহিদা রেখা কি নিম্নগামী। তাহলে চাহিদা রেখা নিম্নগামী হওয়ার একটা কারণ হচ্ছে বিবেচ্য দ্রব্যের দাম যদি স্থির থাকে আর বিবেচ্য দ্রব্যের বিকল্প দ্রব্যের যদি দাম কমে যায়, তাহলে সেক্ষেত্রে কি হবে, পরিবর্তক দ্রব্যের ক্রয়ের পরিমাণ কি হবে, বাড়বে। আর সেক্ষেত্রে পরিবর্তক বা বিকল্প দ্রব্যের চাহিদা রেখা আঁকলে কি হবে, চাহিদা রেখা আঁকলে দেখা যাবে রেখাটা কি হয়, নিম্নগামী হয়ে থাকে। তো এটা হচ্ছে দ্বিতীয় কারণ। তৃতীয় কারণ এবং সর্বশেষ কারণটা হচ্ছে ঢাল। চাহিদা রেখা ডান দিকে নিম্নগামী হওয়ার একটা কারণ হচ্ছে ঢাল। আমরা জানি একটি চাহিদা সমীকরণ হচ্ছে কিউ ইকুয়াল এ মাইনাস বিপি, বা আমরা কি জানি চাহিদা নির্ভর করে কিসের উপরে, পি দামের উপরে। তো এক্ষেত্রে দাম যদি বৃদ্ধি পায় তাহলে ঢাল কিভাবে বের করে, অন্তর্কলন যখন সমীকরণ থাকে, এই যে এরকম অপেক্ষক থাকে, তখন এটাকে ডি ভাগ ডি অন্তর্কলনের সাহায্যে ঢাল বের করতে হয়। তো এখানে চাহিদা কার উপর নির্ভর করতেছে, দামের উপর নির্ভর করতেছে। তাহলে দাম হচ্ছে স্বাধীন চলক আর কিউ হচ্ছে বা চাহিদা হচ্ছে অধীন চলক। এখন আমরা যদি এই জিনিসটার অন্তর্কলন করি তাহলে এটার ফলাফল কি আসবে, এটার ফলাফল আসবে ঋণাত্মক। কেন? কারণ আমরা জানি দাম যদি বৃদ্ধি পায় তাহলে চাহিদা কি পায়, হ্রাস পায়। দাম যদি হ্রাস পায় চাহিদা কি হয়, বৃদ্ধি পায়। তাহলে এই যে একটা প্লাস হলে একটা মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে কি হয়, মাইনাস। একটা মাইনাস হলে আরেকটা কি, প্লাস। তাহলে মাইনাসে প্লাসে কি হয়, মাইনাস বা ঋণাত্মক। তার মানে ঢালটা ঋণাত্মক হয় বিধায় চাহিদা রেখা কি হয়, ডান দিকে নিম্নগামী। আমি যদি একটু সহজ করে বলি যে একটা চাহিদা সমীকরণ হচ্ছে কিউ ইকুয়াল এ মাইনাস বিপি, তাহলে এটা একটা সমীকরণ বা অপেক্ষক। তাহলে এটা ঢাল কিভাবে বের করব, অন্তর্কলনের সাহায্যে। তাহলে ডি ভাগ ডি। কিউ কার উপর নির্ভর করে, দামের উপর নির্ভর করে। তার মানে কিউ নিজেই নির্ভর করতেছে, তার মানে কিউ কি অধীন চলক, তাহলে দাম কি স্বাধীন চলক। এবং অন্তর্কলনে পি বা স্বাধীন চলকের মান নিচে বসে আর উপরে বসে অধীন চলক। কিউ, কিউর মান কত লেখা আছে, এ মাইনাস বি পি। এখন এখানে পি আছে, এই জায়গাটাতে পি নাই, এখানে আছে এ। তো এটা হচ্ছে ধ্রুবক সংখ্যা, আর ধ্রুবক সংখ্যার অন্তর্কলন হয় 0, মাইনাসের মাইনাস। এইখানের পি এইখানের পি, দুইটা পি মিলে গেছে, তাহলে এখানে রেজাল্ট হচ্ছে 1। 1 দিয়ে বিকে গুণ করলে কত হয়, বি হয়। আর 0 থেকে মাইনাস বি বাদ দিলে কি হয়, মাইনাস বি। আর মাইনাস বি মানে কি, লেস দেন 0। তার মানে এখানে বোঝাচ্ছে, এই মাইনাস বি দ্বারা কি বোঝাচ্ছে, মাইনাস বি দ্বারা বোঝাচ্ছে দামের পরিবর্তনের সাথে চাহিদার পরিবর্তন বিপরীতমুখী। এই যে রেজাল্টটা শূন্য থেকে, মানে রেজাল্ট আসছে শূন্য থেকে কম, মানে মাইনাসের আসছে। এই জন্য বলছি দামের পরিবর্তনের সাথে চাহিদার পরিবর্তন বিপরীতমুখী। যদি প্লাস আসতো তাহলে বলতাম দামের পরিবর্তনের সাথে চাহিদার পরিবর্তন সমমুখী। আর বিপরীতমুখীর মানে কি, এর মানে হলো দাম কমলে চাহিদা বাড়ে এবং দাম বাড়লে চাহিদা কমে। এই যে যেহেতু অন্তর্কলনের ফলাফল
জিরো থেকে কম আসছে, তাহলে এই জন্য বলছি কি দামের পরিবর্তনের সাথে চাহিদার পরিবর্তন বিপরীতমুখী, মাইনাস আসার কারণে বলছি বিপরীতমুখী। আর বিপরীতমুখী মানে কি একটা বাড়লে আরেকটা কমে যাওয়া। তো দাম যদি কমে মানে দাম কমলো তাহলে বাড়বে কোনটা? চাহিদা। দাম বাড়লো তাহলে কমবে কোনটা? চাহিদা কমবে। যদি দাম কমে তাহলে বাড়বে কোনটা? চাহিদা। যদি দাম বাড়ে তাহলে কমবে কোনটা? চাহিদা। তাহলে ওই যে একটু আগে যে আমরা করছিলাম, যে 10, 12, 50, 20, তাহলে এই যে দাম কমলো চাহিদা বাড়লো। তাহলে আমরা যদি আঁকি 10, 12, 20, 50, তাহলে 10-এর সাথে 50, তাহলে এরপরে কি দাম বাড়লো, দাম বাড়লে চাহিদা কমে যায়, যে দাম বাড়লো চাহিদা কমে গেল, রেখাটা কি হলো? নিম্নগামী হলো। কেন নিম্নগামী হলো? এই যে কারণ সম্পর্ক কি বিপরীতমুখী। আর বিপরীতমুখী কিভাবে বুঝলাম? ঢাল বের করার মাধ্যমে। অর্থাৎ চাহিদা সমীকরণের ঢাল ঋণাত্মক হয়, এই ঋণাত্মক হওয়ার কারণে চাহিদা রেখা কি হয়? নিম্নগামী হয়ে থাকে। তো আশা করি এই 4টা কারণ, তোমাদের এটা লেখার দরকার নাই, এই চিত্রটা তোমরা আঁকবা না, তোমরা শুধু অন্তর্কলন করার পরে এই অংশ পর্যন্ত কি করবা? লিখে দিবা, তাহলেই হবে। তো আশা করি চাহিদা রেখা কেন ডান দিকে নিম্নগামী হয় এটা বোঝা গেছে।